আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় দৈব চলক ও সম্ভাবনা বিন্যাসের আজকে লাস্ট ক্লাস। তো চলো আমরা শুরু করি। আজকের এই ক্লাসে আমরা দ্বিদৈব চলক সম্পর্কিত কিছু সারণী, তারপরে আমরা যুক্ত সম্ভাবনা ফাংশন, যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন এই দুইটা জিনিস শিখবো। আর একদম লাস্টে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন আর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন এইগুলো শিখবো। আর তারপরে একটা প্রশ্ন সলভ করবো, তাহলে হয়ে যাবে। তো যুক্ত সম্ভাবনা ফাংশন যদি বুঝে যাও তাহলে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন কোনো ব্যাপারই না, সে কারণে এক ক্লাসে হয়ে যাবে। এমনিতে আমরা এক একটা ফাংশন সেটের জন্য একটা করে ভিডিও করছিলাম। যুক্ত সম্ভাবনা ফাংশন শিখলে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন কোনো ব্যাপারই না, সে কারণে ওইটার জন্য টাইম লাগবে না। আমাদের দ্বিদৈব চলক আর যুক্ত সম্ভাবনা ফাংশন এইগুলো বুঝতে টাইম লাগবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে দ্বিদৈব চলক। এখন দ্বিদৈব চলক জিনিসটা বোঝা খুবই সহজ। আমরা এতক্ষণ মানে আগের যত ক্লাস করেছি সব জায়গায় কিন্তু আমরা একটা চলক নিয়ে কাজ করেছি। যেমন ধরো আমি যদি দুইটা কয়েন নিক্ষেপ করি, এই যে একটা কয়েন আর এই যে আরেকটা কয়েন, এই কয়েনে হেড অথবা টেল পড়তে পারে, এই কয়েনে হেড অথবা টেল পড়তে পারে। তাহলে নমুনা ক্ষেত্র কি ছিল? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, তাই তো? এবার তুমি যদি এখান থেকে একটা চলক ধরে নাও, মানে পুরো ঘটনার মধ্যে তুমি একটা চলক দিয়ে তুমি পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করো, তাহলে আমি একটা চলক এক্স সমান ধরতে পারি এইচ এর সংখ্যা। যদি লিখে দিই এইচ আসার সংখ্যা বা এইচ এর সংখ্যা, এইচ আসার সংখ্যা বা এইচ এর সংখ্যা দিলে মনে হয় বেশি ভালো হয়। এইচ আসার সংখ্যাটা, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, একটা মিনিট, একটু ঝামেলা হয়ে গেছে মনে হয়। এটা বটম লেয়ারে নিয়ে যাই আর এটা আমি লক করে দিই। একটু ওয়েট করো, একটু ভিডিওটা টেনে দাও তাহলে ভালো হবে। আমার কয়েকটা মতো স্লাইড আছে, আমি লক করে দিই, না হলে ঝামেলা হবে না। এই যে শেষ। তো চলো আমরা আবার ফিরে যাই। তো কি বলছিলাম, দুইটা কয়েন নিক্ষেপে নমুনা ক্ষেত্র এইচ এইচ, এইচ টি টি, এইচ টি টি। এখানে পুরো ঘটনাটাকে তুমি যদি একটা চলকের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করো, তাহলে তুমি একটা চলক ধরতে পারো, সেটা হচ্ছে এক্স, সেটা এইচ এর সংখ্যা, সেটা হতে পারে এইচ এর সংখ্যা, মানে কয়টা হেড আছে সেটা। তাহলে এক্স যদি এইচ এর সংখ্যা হয়, তাহলে এটা নিশ্চয়ই তোমার মনে আছে, এখানে হচ্ছে এক্স এর মান 2, এক্স সমান 2, এখানে হচ্ছে একটা এইচ মানে এখানে এক্স সমান 1, এখানেও এক্স সমান 1, আর এখানে এক্স সমান 0, কারণ কোনো এইচ নেই। সম্ভাবনাও তুমি জানছিলে, এক্স এর মান 2 আসার সম্ভাবনা কত? এক্স এর মান 2 আসার সম্ভাবনা, অনুকূল ফলাফল দেখো এই একটা, মোট ফলাফল 4টা, তাহলে পি অফ এক্স সমান 2, এটা হচ্ছে আমি একবারে পি অফ এক্স দিয়ে এখানে লিখে দিচ্ছি। পি অফ এক্স সমান 2 হওয়ার সম্ভাবনা কত? অনুকূল ফলাফল একটা, মোট ফলাফল 4টা, তাহলে এটা 1/4। এক্স সমান 1 হওয়ার সম্ভাবনা কত? এক্স সমান 1 তো দুইটাই আছে, তাহলে অনুকূল ফলাফল 2, মোট ফলাফল 4, তাহলে 2/4 আমি একবারে লিখে দিচ্ছি 1/2। এক্স এর মান 0 হওয়ার একটা অনুকূল ফলাফল আর মোট ফলাফল হচ্ছে 4টা, তাহলে এটারও সম্ভাবনা হবে 1/4। বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু আমি একটা চলকের মাধ্যমে পুরো ঘটনাকে ব্যাখ্যা করছিলাম। বুঝতে পারছো? তো এবার যদি আমি তোমাকে একটা উদাহরণ দিই, আমি ধরো দুইটা চলক ধরে নিলাম। এবার আমি এই একই জিনিস আবার কপি করছি। এটা হচ্ছে এক চলক ছিল, এটা ছিল কয় চলক? একটা চলক। এটা ছিল একটা চলক, একটা চলক, মানে এটার কোনো নাম নেই, এমনি দৈব চলক। এটা আমি যদি বলে দিই একটা চলক না, এটাকে দৈব চলক হিসেবে জানো, দৈব চলক, তাই তো? তাহলে দ্বিদৈব চলক কি হবে? দ্বিদৈব চলক হবে, তুমি এখানে এই জিনিসগুলো একটু কেটে দাও, মানে নতুন করে লেখো। এবার আমি পুরো ঘটনাকে দুইটা চলকের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তো দুইটা চলকের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে আমি যদি ধরি যে এক্স আর ওয়াই দুইটা চলক, আমি যদি ধরি যে এক্স আর ওয়াই দুইটা চলক, তাহলে এক্স কি আর ওয়াই কি? এক্স হলো হেডের সংখ্যা আর ওয়াই হলো টেলের সংখ্যা। তাহলে এখানে এক্স আর ওয়াই এর মান কত? এখানে দেখো এক্স এর মান 2, ওয়াই এর মান 0, হেড 2টা টেল 0টা। এখানে এক্স এর মান 1, ওয়াই এর মানও 1, এখানে এক্স এর মান 1, ওয়াই এর মানও 1, আর এইখানে আসলে এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান 2। তো মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? তো তাহলে এবার আমি কি করলাম, দুইটা চলক দিয়ে আমি একটা দৈব ঘটনা, দেখো এটা কিন্তু একটা দৈব ঘটনা ছিল, দুইটা কয়েন নিক্ষেপ, এটা কিন্তু একটা দৈব ঘটনা, দৈব
ঘটনা। দৈব ঘটনা নিশ্চয়ই জানো, যে এই ঘটনায় কি ফলাফল আসবে আমরা সেটা জানি না, কিন্তু প্রত্যেকটা ফলাফল আসার সম্ভাবনা একই, এরকম কিছু একটা। কিন্তু দৈব ঘটনা মানে বুঝতেই পারছো, কোনো একটা কয়েন নিক্ষেপ অথবা দুইটা কয়েন নিক্ষেপ অথবা ছক্কা নিক্ষেপ, মানে যে কোনো এমন ভাগ্যের উপর নির্ভরশীল জিনিসই দৈব ঘটনা আকারে ধরে রাখতে পারো। সেটা আগের অধ্যায়ে পড়ছিলাম, তাই এখন আর বেশি ব্যাখ্যা করলাম না দৈব ঘটনা। তো এটাও একটা দৈব ঘটনা। তো দৈব ঘটনাকে তুমি যখন একটা চলক দিয়ে প্রকাশ করছিলে, মানে একটা চলক দিয়ে তুমি ওটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলে, তাহলে সেটাকে আমরা দৈব চলক হিসেবে কাজ করছিলাম এতদিন ধরে। এবার আমরা কি করছি, দুইটা চলক ধরে নিয়েছি, এক্স হচ্ছে হেডের সংখ্যা, ওয়াই হচ্ছে টেলের সংখ্যা। এবার আমরা দুইটা চলক নিয়ে কাজ করছি। এবার তাহলে পি অফ এক্স কমা ওয়াই হবে এবার। তাহলে দেখো, আমি যদি তোমাকে বলি যে পি অফ এক্স সমান 2 আর ওয়াই সমান 0, এটা হওয়ার সম্ভাবনা কত? এভাবে না দিয়ে তুমি কিন্তু একবারে 2,0 দিতে পারো, এক্স এর জায়গায় 2, ওয়াই হচ্ছে 0। পি অফ 2,0 কত হবে বলো তো? এক্স এর মান 2 আর ওয়াই এর মান 0 এমন কয়টা আছে? একটাই না, আর মোট ফলাফল 4টা, তাহলে এটা হবে 1/4। এবার পি অফ 1,1 মানে কি এক্স এর মান 1, ওয়াই এর মান 1, এটার সম্ভাবনা কত হবে? তবে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 1 কিন্তু দুইটা আছে, তাহলে 2 ভাগ মোট ফলাফল কাটা 4টা, তাহলে 2/4, মানে এটা হবে 1/2। তারপর যদি আমি বলি পি অফ, এবার কত আছে? 0,2 আছে একটা, 0,2। তাহলে দেখো তো এটার সম্ভাবনা কত? অনুকূল ফলাফল একটা, মোট ফলাফল 4টা, তাহলে এটা হবে 1/4। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, এখান থেকে এক্স এর মান কত থেকে কত হতে পারছে। দেখো তো, এক্স এর মান 0 হতে পারছে, 1 হতে পারছে, 2 হতে পারছে, মানে 0, 1, 2। ওয়াই এর মান দেখো কত হতে পারছে, 0, 1, 2, 0, 1, 2। ঘটনাটা আমি দুইটা কয়েন দিয়েছি বলে হয়তো বা মিলে গিয়েছে, কারণ দুইটাই তো কয়েন জিনিসই। যদি আমি একটা কয়েন একটা ছক্কা দিতাম, তখন এক্স এর মান ওয়াই এর মান আলাদা হতো। যদি আমি তোমাকে একটা উদাহরণ দেখাই, আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি তোমাকে। ধরো আমি এবার একটা কয়েন নিক্ষেপ করলাম যেটাই হেড আর টেল আসতে পারে, আর একটা ছক্কা নিক্ষেপ করলাম যেটাই 1, 2, 3, 4, 5, 6 আসতে পারে, 1, 2, 3, 4, 5, 6 এভাবে দেখালাম আর কি। তো তাহলে নমুনা ক্ষেত্র কেমন হবে বলো তো? এবার কিন্তু নমুনা ক্ষেত্র হয়ে যাবে হেড তার সাথে 1, 2, 3, 4, 5, 6, তারপর টেল তার সাথে 1, 2, 3, 4, 5, 6। তো নমুনা ক্ষেত্র তো তুমি জানোই, নমুনা ক্ষেত্র কেস দিয়ে প্রকাশ করা হয়। সেটা আমি যদি লিখি H1, H2, H3, H4, H5, H6, T1, T2, T3, T4, T5, T6, এই যে। তো এবার আমি কি করলাম, এবার আমি একটা মুদ্রা আর একটা ছক্কা নিক্ষেপ করেছি, তো এটা নিশ্চয়ই একটা দৈব ঘটনা। এখানে আমি ধরো দুইটা চলক দিয়ে আমি এবার কাজ করবো, ধরো একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স এর মান আমি যদি হেড আসার সংখ্যা আর ওয়াই এর মান যদি আমি ধরি টেল আসার সংখ্যা, তাহলে কিন্তু পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করা হলো না। কারণ হেড আসার সংখ্যা কি টেল আসার সংখ্যা সেটা তুমি একটা চলক দিয়ে প্রকাশ করতে পারছিলে, এই যে এখানে হেড অথবা টেল যাই আসছিল তুমি শুধু এক্স ধরেও কাজ করতে পারছিলে, সমস্যা নেই। কিন্তু যখন একটা ছক্কা নিয়ে এসেছো, তখন তো সেই ছক্কার মানগুলোকেও তো তোমার প্রকাশ করতে হবে, তাই না? তো সে কারণে এক্সটা তুমি হেড অথবা টেল কি আসে সেটা নিয়ে কাজ করো, আর ওয়াই এ তুমি সংখ্যা নিয়ে কাজ করো। তাহলে এক্স কি, এক্স তুমি যে কোনো একটা ধরো হেড অথবা টেল, আমি ধরছি হেড আসার সম্ভাবনা। আমি কি কারণে এগুলো ধরছি, কেন ধরছি, এগুলো বোঝা লাগবে না, এমনি দেখো উদাহরণ আকারে। ধরো আমি এক্স ধরছি যে হেডের সংখ্যা, আর ওয়াই ধরছে দ্বিতীয় ছক্কায় প্রাপ্ত মান, দ্বিতীয় ছক্কায় প্রাপ্ত মান, দ্বিতীয় ছক্কায় না, সরি, ছক্কা তো একটাই আছে, তাহলে এটা এই যে 2 নম্বরে আছে বলে আমি দ্বিতীয় ছক্কা বলে ফেলেছি। তো ছক্কায় প্রাপ্ত মান এটা হচ্ছে ওয়াই। এখন দেখো, ছক্কায় কিন্তু তুমি অলরেডি অটোমেটিক্যালি মানই পাচ্ছ, 1 থেকে 6 পর্যন্ত তো মানই, সে কারণে সেই মানটাকেই তুমি চলক ধরতে পারছো। কিন্তু যখন আমরা মুদ্রা নিক্ষেপ করছি, তখন তো এইচ টি এগুলো তো সংখ্যা নয়, সেই কারণে আমরা এই যে এইচ কয়টা আসছে টি কয়টা আসছে তাই দেখছি, বুঝতে পারছো? তো সে কারণে যখন আমরা মুদ্রা নিয়ে কাজ করছিলাম, তখন আমরা হেডের সংখ্যা টেলের সংখ্যা এইভাবে করে সংখ্যা বানাচ্ছিলাম। কিন্তু মুদ্রায় যেহেতু অলরেডি সংখ্যা আছে, তাই আমাদের লেখা লাগবে না যে 1 এর সংখ্যা 2 এর সংখ্যা, এমন লেখা লাগছে না। আমরা ছক্কায় প্রাপ্ত মান ধরে করতে পারছি। 1 এর সংখ্যা 2 এর সংখ্যা নিয়েও করা যায়, মানে যেমনি হোক তুমি দুইটা চলক ধরে নাও, দুইটা চলকে যে কোনো মান নিয়ে নাও। এখন এবার আমরা কাজ করব। দেখো, তোমার বোঝা লাগবে না যে আমি কেন এটা ধরছি কেন এটা ধরছি, এগুলো তোমার কিছু বোঝা লাগবে না। তোমার প্রশ্নে এই যে এমন একটা ফাংশন দিয়ে দেবে,
এই ফাংশন নিয়ে ইন্টিগ্রেশন করে এটারে সামেশন করে এটারে কাজ করতে হবে। তাই আমি এখন যা বুঝাচ্ছি এমনি কনসেপ্টের জন্য মাথায় ভালো মতো বুঝে গেলে এমসিকিউ বিভিন্ন কারণে একটু লেগে যেতে পারে। তো আমি কি কারণে x সমান হেডের সংখ্যা ধরছি, টেলের সংখ্যা না কেন? y এর মান আমি ছক্কায় প্রাপ্ত মান কেন ধরছি, 1 আসার সংখ্যা 2 আসার সংখ্যা ধরছি না কেন? এসব কিছু বোঝা লাগবে না, আমি এমনি উদাহরণ আকারে দেখাচ্ছি। আমি ধরো x ধরলাম হেডের সংখ্যা, y ধরলাম ছক্কায় প্রাপ্ত মান। তাহলে h1 এখানে x কত আর y কত? দেখো এখানে x কিন্তু 1 যেহেতু একটা হেড আছে, আর y এর মানও দেখো 1। y আমি ধরেছি ছক্কায় কোন সংখ্যাটা পাচ্ছি সেটাই তো y এর মান, তার মানে এটাই 1। 2 নম্বরে দেখো হেড কয়টা, এখানে হেড একটা, আর y কোনটা, y হচ্ছে যে সংখ্যাটা তুমি পাবা, তার মানে 2। এটাই দেখো x এর মান কত, x এর মান 1, আর y তো এই সংখ্যাটাই 3। এখানে x এর মান 1, y হচ্ছে 4, এখানে x এর মান 1, y হচ্ছে 5, এখানে x এর মান 1, y এর মান 6। এবার দেখো এখানে x এর মান কত, x হচ্ছে হেডের সংখ্যা, এখানে তো কোনো হেড নেই, তাহলে x এর মান 0, আর y কত, ছক্কায় প্রাপ্ত মান এই সংখ্যাটাই তো, তাহলে এটা 0 1। এখানে x এর মান 0 যেহেতু হেড নেই, আর y তো এই সংখ্যাটাই, এখানে x এর মান 0, y হচ্ছে ওই সংখ্যাটাই, এখানে x 0 হেড নেই, আর y এটাই, এখানে x এর মান 0, y এই সংখ্যাটাই, এখানে x এর মান 0, y এই সংখ্যাটাই। তো তাহলে দেখো তো এবার এবার ঘটনাটা কেমন হলো। এবার x এর মান কত কত হয়েছে, কত কত সম্ভব হয়েছে। এবার কিন্তু x এর মান সম্ভব হয়েছে 0 অথবা 1, এমন না? আর y এর মান কত কত সম্ভব হয়েছে 0 থেকে 6 পর্যন্ত, কিন্তু 2 3 4 5 6 এমন সম্ভব হয়েছে, বুঝতে পারছো? তো যদি এমন সম্ভব হয় তাহলে তোমার নিশ্চয়ই এই ধারণাটা হলো যে অনেক প্রশ্নে তুমি পাবে x আর y এর মান একই, কিন্তু সব সময় যে একই হবে না তাও তুমি বুঝতে পারলে। এখন এটা কেন দেখালাম, অনেক সময় কি হয় যে আমরা সহজ প্রশ্ন করে করে অভ্যস্ত হয়ে প্রশ্নে যদি একটু চেঞ্জ দেখতে পাই একটু ভয় কাজ করে যে এটা আসলে তো করিনি। এখন তুমি বেশিরভাগ প্রশ্ন পাবা, দেখো এই প্রশ্নই আমি দেখেছি, এই যে এই প্রশ্ন একটু কেটে গিয়েছে, পরে ঠিক করে দিচ্ছি। দেখো এখানে x এর মান 0 থেকে 2 বলেছে, ওর y এর মানও 0 থেকে 2 বলেছে। এখন 0 থেকে 2 x আর y যে সেম থাকবে তা না। এখন তোমার প্রশ্নে দেখা যাচ্ছে আমার কাছে এই প্র্যাকটিসটা করে এখন তুমি ধরো পরীক্ষা পেলে y এর মান হচ্ছে 0 থেকে 5। এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ 0 থেকে 5 হলেও প্রসেস একই, সবকিছু একই। আর 0 থেকে 5 যে হওয়া সম্ভব সেটা তুমি জেনে গেলে, সেই কারণে তোমার ভয়টা আসবে না মনের মধ্যে, যে হতেই তো পারে, কোনো সমস্যা নেই। তাহলে দ্বিদৈব চলক কি? কোনো একটা দৈব ঘটনায় যদি আমি দুইটা চলক নিয়ে কাজ করি আর দুইটা চলকের মাধ্যমে সম্ভাবনা নির্ণয় করি তাহলে সেটা দ্বিদৈব চলক হবে, বুঝতে পারছো? এখন দ্বিদৈব চলকের ভালো সংজ্ঞা আছে বইয়ে, সেটা দেখে নিও বইতে। ওই যে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের সম্ভাবনাকে দ্বিদৈব চলক বলে, এমন কিছু একটা বলা আছে, ওটা দেখে নিও। ওইটা পরীক্ষায় তো ওইটাই দিতে হবে, তাই না? আর ধারণার জন্য এই যে দৈব ঘটনা যদি আমি প্রকাশ করার জন্য দুইটা চলক ব্যবহার করি তাহলে দ্বিদৈব চলক হবে। তো চলো সামনে আগাই আমরা। এবার কি বলা হচ্ছে, সারণীতে দ্বিদৈব ঘটনার নমুনা ক্ষেত্র উপস্থাপন। তো দ্বিদৈব ঘটনা বলতে আমি কি বোঝাচ্ছি, এমন একটা ঘটনা যেখানে তুমি দুইটা চলক নিয়ে কাজ করছো। সারণীতে দ্বিদৈব ঘটনার নমুনা ক্ষেত্র উপস্থাপন, এটা কিন্তু আমি আগের অধ্যায়ে দেখাইছিলাম। মনে করে দেখো, এই যে এমন একটা জিনিস ছিল, পুরো ঘটনাকে দুই ভাগে ভাগ করতে হচ্ছিল। একটাকে তুমি পাশাপাশি বরাবর দিচ্ছিলে, আর একটাকে তুমি উপর নিচ বরাবর দিচ্ছিলে। মানে আরেকটা নমুনা ক্ষেত্র, মানে দুইটা ঘটনা। ধরো আমি বলছি যে একটা মুদ্রা আর একটা ছক্কা নিক্ষেপ করে কি কি নমুনা ক্ষেত্র পাওয়া যাবে সেটা লেখো। তাহলে তুমি কি করছিলে, এই মুদ্রা ছক্কা নিক্ষেপ এটাকে দুই ভাগে ভেঙে ফেলছিলে। এখন পাশাপাশি তুমি একটা লিখছিলে, উপর নিচে একটা, পাশাপাশি কি লিখছিলে, যে কোনো একটা ঘটনা তুমি চুজ করো সেটা নমুনা ক্ষেত্র। তাহলে আমি যদি ছক্কাটা চুজ করি তাহলে তার নমুনা ক্ষেত্র হচ্ছে 1 2 3 4 5 6। যেহেতু আমি ভেঙে ফেলে এখানে শুধু ছক্কা নিয়েছি, শুধু একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্রতে 1 2 3 4 5 6। আর আমি ভেঙে ফেলে আরেকটা অংশ পাইছি, সেটা হচ্ছে একটা কয়েন। একটা কয়েনে তো শুধুমাত্র এই সেটটি আসতে পারে। আর এখানে আমি কিন্তু একটা দাগ দিয়েছিলাম, এইভাবে একটা বেকা লাইন টানছিলাম। এই লাইনে এই পাশে কি লিখছিলাম, এই যে এই নমুনা ক্ষেত্র কোথা থেকে এসেছে সেটা হচ্ছে ছক্কা নিক্ষেপ, বা শুধু ছক্কা লিখলেও হবে, এই যে ছক্কা। আর এখানে কি লিখছিলাম, এই যে এই পাশের অংশটা, এখানে আমি লিখছি মুদ্রা। তুমি নিক্ষেপটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর কি করছিলাম, ঘর টানছিলাম এইভাবে। এবার যে কোনো একটা প্যাটার্ন ফলো করছিলাম প্রত্যেকটা ঘরে, পাশাপাশিটা আগে আর উপর নিচটা পরে, অথবা উপর নিচটা আগে পাশাপাশিটা পরে। তো আমি পাশাপাশি আগে তারপর উপর নিচ এটাই বেশি ভরসা করি। সব জায়গায় দেখবা আগে পাশাপাশি জিনিসটা দেওয়া হয় তারপর উপর নিচ। যে কোনো কিছু তুমি যদি তোমাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলি, x অক্ষ y অক্ষে, এই যে আমরা যখন একটা বিন্দু নিই তখন আমরা কি করি, 1 2 3 1 2 3,2 লিখি না এইভাবে?
মানে আমি এমনি ম্যাথের একটা উদাহরণ হিসেবে দিলাম যে আমরা সবসময় পাশাপাশি নিয়ে আগে কাজ করি, তারপর উপর নিচ নিয়ে কাজ করি যে কোনো কিছুতে। দেখবা আমরা যদি যেমন HTML এ যখন টেবিল নিয়ে কাজ করি, আগে আমরা হিসাব করি যে কয়টা রো হবে, রো মানে কিন্তু পাশাপাশি, আর তারপরে আমরা হিসাব করি কয়টা কলাম হবে, তাই না? তো সে কারণে পাশাপাশিটা নিয়ে করাই বেশি ভালো। সে কারণে এই ঘরে কত হবে সেটা তুমি আগে পাশাপাশি মানটা লিখবা, তারপর উপর নিচ। মানে এখানে হবে h1, এই ঘরের ক্ষেত্রে পাশাপাশি আছে h উপর নিচ 2, তার মানে এটা h2। এই ঘরে পাশাপাশি h উপর নিচ 3 মানে h3, তো পাশাপাশি h উপর নিচ 4 মানে h4, পাশাপাশি h উপর নিচ 5 মানে h5, তারপর h6। একইভাবে এখানে t1 হবে, এখানে t2 হবে, এখানে t3, তারপর t4, তারপর t5, তারপর t6। আশা করি বোঝা গিয়েছে। তো তাহলে কি করবা, পুরো ঘটনাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলবা। এক ভাগ তুমি লিখবা পাশাপাশি, আর এক ভাগ লিখবা উপর নিচ। এখন একটা সমস্যা, কি সমস্যা হচ্ছে, আমাদের খাতায় কিন্তু পাশাপাশি জায়গায় কম থাকে, উপর নিচ জায়গা বেশি থাকে। সেই কারণে চেষ্টা করবা যে যে ঘটনার নমুনা ক্ষেত্র ছোট সেটা পাশাপাশি বসাতে, যাতে ভালো হয়, মানে যাতে জায়গাটা হয়। এখন আমি যদি এই সেটটি এখানে বসাতাম আর 1 2 3 4 5 6 উপর নিচ লিখতাম, তাহলে কিন্তু এটা এই যে এইভাবে কিন্তু ঘুরে যেত জিনিসটা, এইভাবে কিন্তু জিনিসটা ঘুরে যেত। পাশাপাশি HT এর মতো ওইটুকু হয়তো, আর উপর নিচে আমার 1 থেকে 6 পর্যন্ত হয়তো, বুঝতে পারছো? সে কারণে আমরা চেষ্টা করব ছোট অংশ পাশাপাশি লিখতে আর বড় অংশ উপর নিচে লিখতে। দেখো এটা লিখতে কিন্তু আমার অনেক জায়গায় লিখেছে, এখন তোমার খাতা ধরে এইটুকু, তাহলে তো তোমার আর ধরানো সম্ভব হবে না, তাই না? সে কারণে আমরা ছোট যে নমুনা ক্ষেত্র সেটা পাশাপাশি লিখবো, আর বড় নমুনা ক্ষেত্রটা উপর নিচে লিখবো পরীক্ষা অ্যান্সার করার সময়। আর যদি তুমি ধরাতে পারো কোনো সমস্যা নেই, এটা কোনো ধরাবাঁধার নিয়ম নেই। এবার ধরো আর একটা উদাহরণ দিই, আর একটা উদাহরণ। এখন একটা উদাহরণে আসলে বোঝা একটু অসম্পূর্ণ থেকে যায়। ধরো আমি এবার বললাম যে তুমি 3টা মুদ্রা নিক্ষেপ করো, বা আমি একবারে 3টা মুদ্রা না বলে আমি ধরো বলছি 5টা মুদ্রা নিক্ষেপ করো, 5টা মুদ্রা নিক্ষেপ। তার সাথে একটু সহজ দিই, আমি ধরো বলছি 2টা ছক্কা, 2টা ছক্কা নিক্ষেপ। তাহলে কি করবা, 2টা ছক্কাকে কেমনে দুই ভাগে ভাগ করতে পারো? এটা হচ্ছে একটা ছক্কা আর একটা ছক্কা, তাই না? এখন যেহেতু দুইটাই সমান, তাই পাশাপাশিও একটা ছক্কার জন্য নমুনা ক্ষেত্র, উপর নিচের জন্য একটা ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র। তো এখানে আসলে ওইভাবে অভিনব কিছু নেই। পাশাপাশিও একটু জায়গা রাখবে, এখানে একটু বড় করে রাখবে এইভাবে, তাহলে ভালো হবে, যাতে তুমি লিখতে পারো। এই যে এখানে আমরা ব্যাখ্যা করে লিখি না, সেটা লেখার মতো একটু জায়গা রাখবা, এই যে এই কাজ। এবার কি করবা, যেহেতু তুমি দুই ভাগে ভাগ করেছো, 2টা ভাগই সমান, তাই তো তোমার কিছু করার নেই। পাশাপাশিও তোমার একটা ছক্কার নমুনা ক্ষেত্র দিতে হবে, উপর নিচে একটা ছক্কার নমুনা ক্ষেত্র দিতে হবে। তাহলে পাশাপাশি দাও, একটা ছক্কার নমুনা ক্ষেত্র কত হয়? 1 2 3 4 5 6। উপর নিচে একটা না, তুমি তো একটা আর একটা করে তো ভাগ করেছো, তাহলে উপর নিচেও 1 থেকে 6, তাহলে 1 2 3 4 5 6। এবার কি করবা, এবার ঘর টানো, ঘর টেনে 2 3 4 5 6, এখানেও পাশাপাশি সংখ্যা, তারপর উপর নিচ সংখ্যা, মানে 1 1 1 2, পাশাপাশি 1 উপর নিচ 3, পাশাপাশি 1 উপর নিচ 4, পাশাপাশি 1 উপর নিচ 5। তুমি চাইলে এগুলো 1 1 না দিয়ে 1 কমা 1 এমনও দিতে পারো, কোনো সমস্যা নেই। 1 কমা 1 দিয়ে তুমি ব্র্যাকেটেও দিতে পারো, যেভাবে হোক দেখালেই তো হচ্ছে, তাই না? 1 6 এভাবে করে দেবো। পাশাপাশি 2 উপর নিচ 1, তাহলে 2 1, পাশাপাশি 2 উপর নিচ 2 মানে 2 2, পাশাপাশি 2 উপর নিচ 3 মানে 2 3, এবার 2 4 2 5 2 6। একইভাবে এখানে হবে 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, বাকিটুকু আর করলাম না। তো এইভাবে আমরা 2টা ছক্কার জন্য নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি। তাহলে এটা এখানে যেহেতু 2টা ছক্কা, দেখো আগেরটাই ছিল একটা মুদ্রা আর একটা ছক্কা, সে কারণে তুমি একটাকে লিখছিলে মুদ্রা আর একটাকে লিখছিলে ছক্কা। মানে এখানে যেহেতু দুইটাই ছক্কা, তাই তোমাকে লিখে দিতে হবে এটা হচ্ছে প্রথম ছক্কা বা প্রথম নিক্ষেপ। এখন যদি বলে 2টা ছক্কা, হ্যাঁ, তাহলে তুমি প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা এভাবে লিখবা। যদি তোমাকে বলে যে একটাই ছক্কা কিন্তু 2বার নিক্ষেপ, জিনিসটা কিন্তু একই। একটা ছক্কা 2বার নিক্ষেপ আর 2টা ছক্কা 1বার করে নিক্ষেপ, তো একই রকমই, তাই না? তখন লিখবা যে প্রথম নিক্ষেপ আর দ্বিতীয় নিক্ষেপ। মানে যদি বলে 2টা ছক্কা, তাহলে তুমি সেটাকে 2 ভাগে ভাগ করলে তো একটা ছক্কা এইভাবে পাবা, তাই না? আর যদি বলে যে একটাই ছক্কা কিন্তু 2বার নিক্ষেপ, তাহলে তুমি লিখবে প্রথম নিক্ষেপ দ্বিতীয় নিক্ষেপ। যেহেতু আমি প্রশ্নে বলছিলাম 2টা ছক্কা, তাই 2 ভাগে ভাগ করলে প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা এমন হবে। আর যদি বলে একই ছক্কা 2বার করে নিক্ষেপ করা হয়েছে, তার মানে প্রথম নিক্ষেপ দ্বিতীয় নিক্ষেপ। বুঝতে পারছো? এই যে এইভাবে আমরা ভাগ করে ফেললাম, আর এইভাবে নমুনা ক্ষেত্র আঁকানো হয়ে গেল। এবার আমরা কি করব, আরেকটু সুন্দর উদাহরণে যাই, তাহলে তোমার জিনিসটা ফুল ক্লিয়ার হয়ে যাবে।
দেখো আরেকটা উদাহরণে যদি আমি যাই, ধরো এবার কি বললো, এবার ধরো বললো যে 5টা মুদ্রা নিক্ষেপ। 5টা মুদ্রা নিক্ষেপে কি করবা? 5টা মুদ্রা নিক্ষেপে তুমি আগে মানে আগে হিসাব করে নিবা যে 2 ভাগে ভাগ করলে কি হয়। 5টা মুদ্রা নিক্ষেপকে 2 ভাগে যদি তুমি ভাগ করো, তাহলে তুমি কেমনে ভাগ করতে পারো? তুমি কি 4 1 এভাবে ভাগ করবা? এভাবে ভাগ করলে তো একটু বেশি গ্যাপ হয়ে যায়। তুমি 2 আর 3 এভাবে ভাগ করো। তার মানে দুইটা মুদ্রার জন্য নমুনা ক্ষেত্র আর 3টা মুদ্রার জন্য নমুনা ক্ষেত্র। এখন একটা জিনিস খেয়াল করো, 2টা মুদ্রার জন্য নমুনা ক্ষেত্র তুমি জানো না, এইচ 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 টি টি এইচ টি টি। 3টার জন্য কিন্তু জানো এইচ 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 টি। তাহলে তুমি 3টার জন্য একটু মনে মনে বের করে দেখতে পারো, বা শেষে রাফ খাতায় বের করে দেখতে পারো, এই যে এইভাবে এইচ টি, এটা আবার হবে এইচ টি এইচ টি। এভাবে করে কিন্তু 2টা মুদ্রার জন্য পেয়ে গেলাম এইচ 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 টি টি এইচ টি টি। ওই যে আমরা প্রবাবিলিটি আঁকাতাম না সেইভাবে। এবার এইচ টি এইচ টি এইচ টি এইচ টি, এভাবে গেলে কি হয়? এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। তো এগুলো কিন্তু আমাদের জানা, মানে 2টা 3টা মুদ্রা নিক্ষেপ এগুলো কিন্তু জানা। এখন 5টা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে এভাবে বের করা তো একটু বেশি ঝামেলা হয়ে যায়, সে কারণে আমরা সারণীতে উপস্থাপন করব। সারণীতে উপস্থাপন করলে দেখো 2টা মুদ্রার নমুনা ক্ষেত্র কিন্তু ছোট, তাই সেটাকে আমরা পাশাপাশি রাখবো। আর 3টা হচ্ছে বড়, সে কারণে সেটাকে আমরা উপর নিচ রাখবো। তাহলে পাশাপাশি আমরা 2টা রাখবো। তাহলে পাশাপাশি যদি আমরা 2টা রাখি, এটাকে আমি ভাগ করে দিচ্ছি, একটু বড় করে নিবা প্রথম ঘরটা। প্রথম ঘরে এই পাশে আমরা 2টা মুদ্রার জন্য রাখবো, তাহলে এটা হবে 2টা মুদ্রা, 2টা মুদ্রা, আর এখানে 3টা মুদ্রা। বোঝা গিয়েছে? তো 2টা মুদ্রা আর এখানে হচ্ছে 3টা মুদ্রা। এবার তাহলে কি দিবা? এখানে দিতে হবে হচ্ছে 2টা মুদ্রার জন্য নমুনা ক্ষেত্র। 2টা মুদ্রার নমুনা ক্ষেত্র কি? এইচ 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 টি টি এইচ টি টি। এই যে হয়ে গেল 2টা মুদ্রার জন্য। 3টা মুদ্রার জন্য নিচে, তাহলে এখানে তুমি যদি ওইভাবে বের করে দেখবো, যদি মনে না থাকে, এটা হচ্ছে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। আচ্ছা, মোটামুটি বোঝা গেল তাই না? এখানে একটা সুন্দর জিনিস বলবো, এই জিনিস বললে মনটা খুশি হয়ে যাবে না। দেখো আমি যদি তোমাকে একটু দেখাই, আইসিটিতে একটা জিনিস পড়ছিলে না, যে শুরুতে যখন আমরা শতক সারণী আঁকাই, প্রথমে 0 1 0 1 0 1 এভাবে, তারপরে 0 0 1 1 0 0 এভাবে হয়, তারপরে 4টা 0, মানে প্রথমে একটা করে, তারপর 2টা করে, তারপর 4টা করে, এভাবে না? দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন আছে, একটা এইচ একটা টি একটা এইচ একটা টি, এভাবে একটা এইচ একটা টি একটা এইচ একটা টি, এখানে 2টা এইচ 2টা টি 2টা এইচ 2টা টি, এবার 3টা এইচ, না 2টার এক, প্রথমে একটা, তারপর 2টা, তারপর 4টা, তারপর 8টা, তাই না? সরি, ভুল বলছিলাম। একটা এইচ একটা টি, এখানে 2টা এইচ 2টা টি, আর এখানে দেখো 4টা এইচ 4টা টি। তাই এদের নিয়মটা শিখিয়ে দিলাম, এটা দিলে কিন্তু তুমি 5টা মুদ্রাটা বের করে ফেলতে পারবা, তাই না? তো সেটা আর আমরা না করি, আমরা সারণী দিয়ে করি। 5টা মুদ্রার জন্য কেমনি করবা? এখানে ফার্স্ট, ও আচ্ছা, তুমি তো জানো না যে কত দূর পর্যন্ত যাব। হ্যাঁ তাও জানো, দেখো আমরা যদি বলি 5টা মুদ্রার জন্য আমার মোট, আচ্ছা ওইগুলো বাদ থাক, ওইগুলো আগের অধ্যায়ের আলোচনা। তো আমরা যেখানে ছিলাম সেখানে থাকি, অত বেশি আর মাথায় প্রেশার না নি। তো ওইটার চিন্তা করা লাগবে না, তুমি এটা নিয়ে কাজ করো তাহলেই হচ্ছে। তো দেখো আমি এটা একটু সুন্দর করে আঁকাই, এটা আমার লাস্ট উদাহরণ হবে। তো এই যে এভাবে আমি যদি আঁকিয়ে ফেলি, আর এগুলো আমি একটু দ্রুত করার জন্য, আচ্ছা। তো তাহলে কি হবে? পাশাপাশি এইচ 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 আর উপর নিচ ডাবল এইচ, মানে 5টা এইচ হবে। আমি একটু জায়গা কম নিয়ে ফেলেছি, একটু বড় নিলে ভালো হতো। দেখি বড় করা যায় কিনা। দেখো পাশাপাশি আমি অল্পটা নিলাম, মানে 2টা মুদ্রাটা নিলাম, তাই কিন্তু আমার একটু বড় জায়গা নেওয়া লাগছে। যদি পাশাপাশি 3টা মুদ্রাটা নিতে, তাহলে কিন্তু ধরাতেই পারতে না। পাশাপাশি 3টা এইচ আর উপর নিচ এইচ টি, তাহলে এইচ 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 টি। পাশাপাশি 3টা এইচ উপর নিচ টি এইচ, পাশাপাশি 3টা এইচ উপর নিচ টি টি। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো যে আমরা কেমনে বাকিটা করে ফেলবো। তো আমি আর এটা বেশি টাইম ওয়েস্ট করছি না, কারণ এটা কিন্তু আগের অধ্যায়ের জিনিস। এই অধ্যায়ে আমি একটু প্রাসঙ্গিক বলে দেখাতে চাইছি, তাছাড়া আর কিছু না। তো বোঝা গিয়েছে? এখন একটা জিনিস বললেও দিই,
যে যেটা বলছিলাম, তোমার তো একটু কেমন হতো একটা কথা বলতে গিয়ে না বলা। যতটা মুদ্রা নিক্ষেপ করা হবে, আমরা প্রত্যেকটা মুদ্রার জন্য আমার ঘটনা কয়টা বলো তো? আমি এটা আগের অধ্যায়ে বলছিলাম 5টা মুদ্রা না, 5টা মুদ্রা। এখন কোন একটা দৈব ঘটনায় মোট কয়টা মান পাওয়া যাবে, মানে মোট নমুনা ক্ষেত্র না, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 28 32। আচ্ছা এইভাবে তো হয়তো 1 2 3 4, আর এদিকে 1 2 3 4 5 6 7 8, তাহলে 4 মোট 32টা আমার ঘর আছে, মানে নমুনা ক্ষেত্রে মোট 32টা উপাদান আছে। তাহলে এই যে 32টা, এটা কিন্তু তুমি আগে থেকে জানতে পারো। দেখো 5টা মুদ্রা, প্রত্যেকটা মুদ্রায় তোমার 2টা করে না, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এভাবে করে কিন্তু তুমি 32টা পেয়ে যেতে পারো। তো যদি তুমি 32টা পেয়ে যাও তাহলেই হয়ে যায় না? উপর নিচ করে মোট 32টা এভাবে করবা, একটা এইস একটা টি, একটা এইস একটা টি, একটা এইস একটা টি, একটা এইস একটা টি, এভাবে করে করবা। মানে 32টা পর্যন্ত কিন্তু যাওয়া লাগবে। মানে এই যে প্রথমে মানে মাঝে একটা আইসিটির সাথে মিলে একটা নিয়ম বলছিলাম না, একটা এইস একটা টি, একটা এইস একটা টি, এভাবে করে তুমি যদি একবারে 5টা মুদ্রাটা বের করতে চাও, এভাবে সারণী না করে, তাহলে তোমার একদম 32 পর্যন্ত যেতে হবে। তাহলে এইচ টি এভাবে করে 32টা পুজিয়ে দিবা। তারপর তুমি দেবে দুইটা এইচ দুইটা টি, দুইটা এইচ দুইটা টি, এভাবে করে 32টা বোঝাবো। তারপর 4টা এইচ 4টা টি, এভাবে করে 32টা বোঝাবা। তারপর 8টা এইচ 8টা টি, এভাবে করে 32টা বোঝাবা। তারপর 16টা এইচ 16টা টি, এভাবে বোঝাবা। তো এটা তোমার যদি মাথায় যায় খুব ভালো, আর না মাথায় গেলেও আরো ভালো, কারণ এটা আমি ভুল করে বলে ফেলেছি, বলার দরকার ছিল না এটা এখানে। তো চলো সামনে গাই। তো তাহলে মোটামুটি বোঝা গেছে। আচ্ছা ওটা মুছে দিয়ে তো লাভ নেই। 5টা মুদ্রা যদি আমি সারণীতে দেখাতে চাই নমুনা ক্ষেত্রটা, তাহলে ভাগ করে ফেলবো 2 ভাগে। একটা ভাগে 2 থাকবে আর একটা ভাগে 3 থাকবে, মানে এটা সুবিধার জন্য। তুমি 4 1 এভাবে করতে পারো, যেভাবে হোক হয়ে যাবে। তো 4 1 করলে একটু বেশি ঝামেলা হয়ে যায়। আমরা যেহেতু 2 3 এগুলো জানি, সে কারণে আমরা এভাবে করলাম। কারণ কি 2 3 আমরা বের করতে পারছি। এখন যদি বলতে যে একটাই মুদ্রা কিন্তু 5 বার নিক্ষেপ, তাহলে কি লিখতে? এখানে লিখতে 2 বার নিক্ষেপ আর এখানে লিখতে 3 বার নিক্ষেপ। যেহেতু 2টা মুদ্রা 3টা মুদ্রা লিখলে মোট 5টা মুদ্রা বোঝায়। তো যদি বলতো যে একটা মুদ্রা কিন্তু 5 বার নিক্ষেপ, তখন নমুনা ক্ষেত্রটা তো একই, এখানে শুধু লিখবা 2 বার নিক্ষেপ, এখানে 3 বার নিক্ষেপ। তাহলে তোমাকে একটা কাজ দিয়ে রেখে যাই, মানে এটা করে তারপরে বাকি ভিডিওটা করো। এটা হচ্ছে ধরো 3টা মুদ্রা, 3টা মুদ্রা ও একটা ছক্কা। তো এটাকে 2 ভাগে ভাগ করবা। তো 2 ভাগে যদি ভাগ করো তাহলে দেখো 2 ভাগে ভাগ হয়ে রয়েছে। তুমি দেখো এটাকে যদি তুমি 2 ভাগে ভাগ করো তাহলে 3টা মুদ্রা 1 ভাগে যায় আর একটা ছক্কার এক পাশে যায়। এখন তুমি 2টা মুদ্রা মানে 2টা কয়েন আর এপাশে বাকি একটা কয়েন আর একটা ছক্কা এইভাবে নাও, তাহলে কিন্তু ঝামেলা, বুঝতে পারলে? সে কারণে তুমি, কারণ কি 2টা কয়েন তুমি জানলেও একটা কয়েন আর একটা ছক্কা এটা তো তুমি সরাসরি জানো না, সে কারণে তুমি এই কাজ করো, তুমি 3টা কয়েন একসাথে রাখো আর এই পাশে শুধুমাত্র একটা ছক্কা রাখো। কারণ কি 3টা কয়েন এটাও তো তুমি জানো, তাই না? একটা ছক্কাটাও জানো, তাহলে এভাবে করো 3টা কয়েন আর একটা মুদ্রা, এটা একভাবে। এখন কোনটা পাশাপাশি নিবা কোনটা উপর নিচ নিবা, দেখো একটা ছক্কায় মোট ঘটনা কয়টা? 6টা, মানে মোট ফলাফল 6টা। আর 3টা মুদ্রায় মোট ফলাফল কয়টা? এক একটা মুদ্রায় 2টা করে, তাহলে 2 গুণ 2 গুণ 2 মানে 8টা। তাহলে ছক্কাটা পাশে রাখবা, পাশে 1 2 3 4 5 6 রাখবা, আর উপর নিচ ওই যে ওই মুদ্রার ঘটনা কয়টা হবে, মানে ফলাফল 8টা। তাহলে এখানে এইচ 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 টি টি এইচ এইচ, না সরি এইচ টি এইচ, এটা দেখে নিবা, তুমিও জানো এইচ টি এইচ, তারপর এইচ টি টি, তারপর টি এইচ এইচ, এভাবে করে 8টা বুঝিয়ে দিবা, আমি আর লিখলাম না। এটা তুমি খাতায় করে তারপরে আবার এই ভিডিওতে আসো। তো ওই পর্যন্ত গেল। এবার আমরা দেখবো সারণীতে দ্বিদৈব ঘটনার সম্ভাবনা উপস্থাপন। আচ্ছা এবারে আসল জিনিস, যে সারণীতে দ্বিদৈব ঘটনার সম্ভাবনা আমরা কেমনে উপস্থাপন করবো। একটা জিনিস তুমি খেয়াল করেছো, আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে সারণীতে দ্বিদৈব ঘটনার নমুনা ক্ষেত্র উপস্থাপন। আমরা কিন্তু নমুনা ক্ষেত্র দেখলাম, আমরা কিন্তু নমুনা ক্ষেত্র তৈরি করেছি সারণী দিয়ে, আগেও করেছি, আজকেও আবার করলাম। এবার আমরা কি শিখবো? সারণীতে দ্বিদৈব ঘটনার সম্ভাবনা উপস্থাপন। মানে এবার আমার নমুনা ক্ষেত্র লাগবে না, এবার আমার সম্ভাবনাটা লাগবে। কোন একটা ঘটনা আমি বসাবো, ঘটনা বসিয়ে সারণীতে সম্ভাবনা দেব। এখন তাহলে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। উদাহরণের সাথে সাথে আমি নিয়মটাও দেখিয়ে দেবো। ধরো এটা হচ্ছে একটা ছক্কা আর একটা মুদ্রা,
বুঝতে পারছো? একটা ছক্কা আর একটা মুদ্রায়, এটা তোমাকে বোঝালো। তাহলে তুমি মানে এটার জন্য তোমার ওই সারণীর মধ্যে সম্ভাবনা উপস্থাপন করতে বললো, তাহলে কি করবা? এটাও ওই দুই ভাগে ভাগ করতে হবে, মানে দুই ভাগে ভাগ করার নিয়ম একদম আগের মতোই, দুই ভাগে ভাগ করবা পুরো অংশটা। এখন যেহেতু বলে দিয়েছে একটা ছক্কা আর একটা মুদ্রা, ধরো দুই ভাগে তো এইভাবে তো ভাগ করা যায়, তাই না? যে এক পাশে হবে একটা ছক্কা আর উপর নিচ হবে মুদ্রা, নাকি কি পাশাপাশি হবে মুদ্রা, উপর নিচ হবে ছক্কা, তাই না? এখন একটা মুদ্রায় মোট কটা ঘটনা? দুইটা ঘটনা। আর ছক্কায় কটা ঘটনা? ছয়টা ঘটনা। তাহলে দুইটা ঘটনা পাশাপাশি নিবা যাতে তোমার জায়গা হয়ে যায়, আর ছয়টা উপর নিচ দিবা। তাহলে আমি যদি এভাবে লিখি, আমি একটু জায়গা নিয়ে নিলাম, এইভাবে জায়গা নিয়ে পাশাপাশি আমি মুদ্রাটা লিখবো, যেহেতু এটার ঘটনা কম মানে ফলাফল কম। তাহলে এখানে আমি দুইটা ঘর নিয়ে নিলাম, দুইটা ঘর নিলে তো হচ্ছে, তাই না? এখানে এইচ আর এখানে টি। যদি দুইটা মুদ্রা বলতো তাও কিন্তু হতো, কারণ কি, কারণ দুইটা মধ্যে মোট দুই গুণ দুই মোট চারটা ঘটনা, তো সেটা কিন্তু ছোট। তখন আমরা লিখতাম এইচ 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 টি টি এইচ টি টি, এভাবে লিখতাম। তো সেম জিনিস, তো একটা শিখলে আমাদের হচ্ছে। আর উপর নিচে আমরা কি করব? আমরা ছক্কার নমুনা ক্ষেত্রটা বসাবো। তাহলে 1 2 3 4 5 6, বোঝা গিয়েছে? যদি বোঝা যায় তাহলে আমি এটা একটু মুছে দিই এখানে, এই যে, ঠিক আছে। এবার কি করব? এবার ওই যে ঘর টানবো, কিন্তু এবার একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা হলো, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, এবার একটু এক্সট্রা কাজ তোমাকে করতে হবে। সম্ভাবনা উপস্থাপনের ক্ষেত্রে আমরা সারণীর মাধ্যমে আমরা কি উপস্থাপন করেছি? নমুনা ক্ষেত্র। এবার আমরা সম্ভাবনা উপস্থাপন করব। কেমনে করব? এবার এবার যে ঘরগুলো হবে না, ঘরগুলোর মধ্যে আমরা কি লিখবো? অবশ্যই আমরা সম্ভাবনা লিখবো। তাহলে ধরো ঘরটা আমি টেনেই ফেলি আগে, তারপর তোমাকে বলছি কেমনে কি হবে। এই যে ঘরগুলো আমি ধরো টেনে ফেললাম, এই যে ঘরগুলো টানলাম। এবার একটা জিনিস, এটা কি বলতো? এবার যেহেতু দ্বিতীয় ঘটনার সম্ভাবনা উপস্থাপন, সম্ভাবনাকে তো আমরা পি অফ এক্স, পি অফ ওয়াই এসব দিয়ে প্রকাশ করি, তাই না? এখন যেহেতু দ্বিতীয় ঘটনা, তার মানে তোমার দুইটা চলক আছে। এখন তুমি এই সারণীটা ধরার আগে, মানে এই সারণীটা তৈরি করার আগে তুমি ধরে নিবা, মানে দুইটা চলক ধরে নিবা। কারণ কি, এটা তো আমরা এবার এই অধ্যায়ে এসেছি, তাই না? দেখো এই জিনিসটা আমরা করছিলাম, এটা কিন্তু আগের অধ্যায়ের জিনিস, কিন্তু এবার যেহেতু আমরা এখানে এসেছি সারণীতে দ্বিতীয় ঘটনার সম্ভাবনা উপস্থাপন, সেটা কিন্তু এই অধ্যায়ের জিনিস। তো সম্ভাবনা মানে পি অফ এক্স না, এমন কিছু একটা, মানে পি অফ কোন একটা চলক। তাহলে তুমি এই দুইটা ঘটনাকে দুই ভাগে ভাগ করে তুমি দুইটা চলক ধরে নিবা, আর সেই চলক এখানে বসাবা। এবার কিন্তু জিনিসটা সহজ। তুমি ধরো এক্স এ তুমি এই যে এক্স, এখানে এটা তুমি ধরলে হেডের সংখ্যা, তাহলে এখানে এক্স এর মান 1, এখানে এক্স এর মান 2, তাই না? আর এই যে ওয়াই, এই যে ওয়াই, এখানে তুমি কি নিবা? এখানে তুমি ধরো নিলে যে ছক্কায় প্রাপ্ত মান, এভাবে নিলে। তো আমি যদি বইটা দেখে আরেকবার বলি, এখানে হেড আর টেল না লিখে এক্স এর মানও লিখতে হতে পারে। দাঁড়াও আমি একবার দেখে বলছি, একটু ওয়েট করো 1 মিনিট। আচ্ছা আমি দুঃখিত, এখানে যেহেতু আমি চলক ধরে নেবো, এবার চলক ধরে নিলে আমার আর ঘটনার নাম লিখতে হবে না, আমার চলকের মান লিখতে হবে এখানে। একটু দুঃখিত, আমি আগেরটার সাথে একটু গুলিয়ে ফেলেছি জিনিসটা। আগেরটায় তোমার ঘটনার নমুনা ক্ষেত্রে লিখতে হবে, কিন্তু এখানে যেহেতু তুমি চলক ধরে নিচ্ছ, তোমার তো সম্ভাবনা নিয়ে কাজ, তাই না? তাহলে চলকের মান লিখতে হবে। তাহলে আমি যদি এই যে কয়েনে হেডের সংখ্যাকে আমি যদি এক্স ধরে নিই, হেডের সংখ্যাকে আমি যদি এক্স ধরি, তাহলে আমি পাশাপাশি এক্স বসাইছি। তাহলে এখানে এইচ টি ছিল না, এইচ মানে কি, এক্স এর মান 1 আর টির মানে এক্স এর মান 0। তাহলে এখানে আমি লিখবো 1 0। একটু দুঃখিত, আগে আমি এইচ টি লিখে ফেলছিলাম। এখানে মান লিখতে হবে, যেহেতু সম্ভাবনা উপস্থাপন করবো, সম্ভাবনার জন্য তো মান লাগবে, তাই না? আর এখানে ওয়াই, এখন ওয়াই আমি ধরেছি এই ছক্কায় যে সংখ্যাটা পাবো সেটাকে আমি ওয়াই ধরেছি, সে কারণে আমার ওয়াইটা আর চেঞ্জ করা লাগলো না, এটা ঠিকই আছে। তো তাহলে এটা যদি আমি সম্ভাবনা বসাই, সম্ভাবনা বসানোর জন্য তোমার এবার এখান থেকে নতুন জিনিস শেখা শুরু। একটা জিনিস নতুন শিখলে, এটা হলো এইচ টি, এগুলো লেখা যাবে না, তোমার একটা চলক ধরে নিয়ে চলকের মান লিখতে হবে। ছক্কা নিক্ষেপের ক্ষেত্রেও তাই, এখানে ছক্কা নিক্ষেপ বাংলা লেখা যাবে না, এখানে একটা চলক ধরে নিয়ে সেই চলকের মান লিখতে হবে। এখন আমি ছক্কার সংখ্যাটাকে চলক ধরেছি, তাই ওয়াই এর মানই এগুলো, মানে ছক্কায় যা পাবো সেটাই ওয়াই এর মান। তো এবার তো আর এমন না যে পাশাপাশি উপন্যাস, তাহলে তো নমুনা ক্ষেত্র তৈরি হয়ে যায়। নমুনা ক্ষেত্র করবো না, আমরা করবো সম্ভাবনা। তো সম্ভাবনা কেমনে হবে? এখানে এবার একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে এই যে আমরা উপর নিচ ওয়াই দিলাম না, এখন উপর নিচ ওয়াই বসাতে হলে আমাকে এই পাশে একটা পি অফ ওয়াই লিখতে হবে। এটা লেখার কারণ কি, এখন মনে হতে পারে যে পি অফ ওয়াই যে আমি লিখছি,
পি অফ ওয়াইটা লিখছি এক্স এর ঘরে, কিন্তু এক্স এর ঘরে লেখা হচ্ছে ঠিক আছে, আমার যেহেতু ওয়াই এর মান উপর নিচ আছে, তাই উপর নিচে আমার এই সম্ভাবনাটা প্রকাশ করতে হবে, সে কারণে আমি এক্স এর ঘরে পি অফ ওয়াই দেবো আর ওয়াই এর ঘরে আমি পি অফ এক্স দেবো। যাতে দেখো এক্স এর মান কিন্তু পাশাপাশি আছে, এখন এই পাশাপাশি যাতে আমি এক্স এর সম্ভাবনাগুলো দিতে পারি। বুঝতে পারছো? এখন পি অফ এক্স পি অফ ওয়াই এগুলো কিন্তু দ্বিদৈব সম্ভাবনা কিন্তু না, মানে এগুলো কিন্তু শুধুমাত্র একটা চলকের সম্ভাবনা। আমি তোমাকে একটু বোঝাই, ভালো করে বোঝাই, তাহলে বুঝবা না। এই যে দেখো আমি ঘর টেনে ফেললাম, তাহলে প্রথম কথা কি মনে রাখতে হবে, এই যে উপর নিচে আমি ওয়াই রাখলাম, এই উপর নিচে আমার ওয়াই এর সম্ভাবনাটা প্রকাশ করতে হবে, তাই আমার এক্স এর ঘরে পি অফ ওয়াই বসানো লাগছে, যাতে আমার উপর নিচ এই ওয়াই এর সম্ভাবনাটা এখানে বসাতে পারি। আর এক্স চলকটা কোন দিকে আছে, এর পাশাপাশি না, তাহলে পাশাপাশি আমার এক্স এর সম্ভাবনা বসাতে হবে, সে কারণে আমি ওয়াই এর ঘরে পি অফ এক্স বসালাম। মানে কি, ওয়াই এর সম্ভাবনা এক্স এর ঘরে আর এক্স এর সম্ভাবনা ওয়াই এর ঘরে, এটা করাই কি হলো, তুমি এবার পি অফ ওয়াইটে এই উপর নিচে লিখতে পারবা যেখানে তোমার ওয়াইটা আছে। বুঝতে পারছো? তাহলে ওয়াই এর মান 1 হওয়ার সম্ভাবনা করে। এখন পি অফ ওয়াই মানে কি জানো? পি অফ ওয়াই মানে কিন্তু পুরো ঘটনা না, শুধুমাত্র ওই ছক্কার ক্ষেত্রে এক আসার সম্ভাবনা কত, শুধুমাত্র ওই ছক্কা, তুমি পুরো ঘটনা বাদ দাও, শুধুমাত্র একটা ছক্কা চিন্তা করো। এই যে একটা ছক্কা, আচ্ছা এত সংখ্যা হয় না, এই যে একটা ছক্কা, এই ছক্কায় ওয়াই এর মান 1 হওয়ার সম্ভাবনা কত? ওয়াই তো আমি ধরেছি ছক্কায় যে মান আসবে সেটাই তো ওয়াই। কারণ আমার কি কি আসতে পারে, 1 2 3 4 5 6, এখন এইগুলো ওয়াই এর মান ধরেছি, তাহলে ওয়াই এর মান 1 হওয়ার সম্ভাবনা কত? একটাই অনুকূল ফলাফল আর মোট আছে তোমার 6টা, তাহলে এটা হবে 1/6। 2 আসার সম্ভাবনা কত? অনেকে মনে করে 2/6, ভুল হয়ে যায়, কিন্তু 2 আসার সম্ভাবনা হচ্ছে, অনুকূল ফলাফল হচ্ছে একটাই, মোট ফলাফল হচ্ছে 6টা, তাহলে এটাও 1/6। 3 আসার সম্ভাবনা কত? এই যে 3, আমি এটা একটু মুছে দিই। 3 আসার সম্ভাবনা কত? 3 আসার কিন্তু অনুকূল ফলাফল একটা আর মোট ফলাফল 6টা, তাহলে এটাও 1/6। এভাবে করে কিন্তু সবগুলো 1/6 হবে। বুঝতে পারছো? সবগুলো 1/6 হবে। এখন দেখো তুমি কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারছো কেন আমি এক্স এর ঘরে পি অফ ওয়াই লিখলাম, কারণ দেখো ওয়াই এর মানগুলো উপর থেকে নিচ পর্যন্ত গিয়েছে আর এই পাশে ওয়াই এর প্রত্যেকটা মানের জন্য সম্ভাবনা গিয়েছে। এখন এই সম্ভাবনা কিন্তু পুরো ঘটনাটা সম্ভাবনা না, পুরো ঘটনার সম্ভাবনা আমরা এই মাঝে বসাবো। এখন শুধুমাত্র এই ওয়াই এর ক্ষেত্রে যে সম্ভাবনা, মানে এই ছক্কাটার ক্ষেত্রে সম্ভাবনা আমরা এখানে বসালাম। এবার শুধুমাত্র এই কয়েনটার ক্ষেত্রে সম্ভাবনা বসাবো। এবার আমরা কয়েনে হেড অথবা টেল, তাই তো, এক্স সমান আমি ধরেছি হেড সংখ্যা, তাহলে এক্স সমান 1 হওয়ার সম্ভাবনা কত? পি অফ এক্স সমান 1 বা পি অফ 1 কত? এক্স সমান 1 হওয়ার সম্ভাবনা কত দেখো তো, আমার নমুনা ক্ষেত্র কি কি এই সেটটি এটুকুই না, তাহলে এখানে এক্স এর মান 1 আর এখানে এক্স এর মান 0, তাহলে এখানে এক্স সমান 1, এখানে এক্স সমান 0। এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা কত? এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা কিন্তু হাফ, তুমি দেখতে পারছো এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা হাফ, কারণ কি অনুকূল ফলাফল এই একটা, মোট ফলাফল দুইটা। এভাবে এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনাও কিন্তু হাফ হবে, অনুকূল ফলাফল একটা, মোট ফলাফল দুইটা, তাহলে হাফ। তাহলে এই যে 1 0 এক্স এর মান, এগুলোর সম্ভাবনা কিন্তু হাফ হাফ। বুঝতে পারছো? এবার একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এই পি অফ এক্স পি অফ ওয়াই লিখলাম, এগুলো শুধুমাত্র ওই অংশটার ক্ষেত্রেই সম্ভাবনা নির্ণয় করলাম আমরা, মানে এটা কিন্তু পুরো ঘটনার সম্ভাবনা না, মানে দ্বিদৈব ঘটনার সম্ভাবনা কিন্তু এখন আমি লিখিনি। আমি লিখেছি দ্বিদৈব ঘটনাকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলিনি, ওই 2 ভাগে ভাগ করা অংশের সম্ভাবনা কত তাই লিখেছি আমরা এই 2 কোণায়। এবার মাঝখানে যেগুলো লিখবো সেইগুলো হচ্ছে এই দ্বিদৈব ঘটনার সম্ভাবনা। তাহলে মাঝখানে কেমনে লিখবো, এতে পাশাপাশি যে সংখ্যাটা আছে আর উপর নিচে যে সংখ্যা আছে সেই দুইটা গুণ করে ফেলবো, মানে 1/6 আর 1/2 গুণ করে ফেললে আমার কত হবে, 1/12। এখানে দেখো পাশাপাশি 1/6 উপর নিচে 1/2, তাহলে এটাও 1/12। এভাবে দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু পাশাপাশি 1/6 আর উপর নিচে 1/2 আছে, তাহলে প্রত্যেকটা হবে 1/12 করে। 1/12 1/12 1/12 1/12 1/12 1/12 1/12 1/12 1/12। তো তার মানে কি দাঁড়াচ্ছে, আমি ওই সারণীর মাধ্যমে যখন দ্বিদৈব ঘটনার সম্ভাবনা উপস্থাপন করব, তখন আমি পুরো ঘটনাকে 2 ভাগে ভাগ করব। এখন 2 ভাগে ভাগ করে একটা ঘটনায় আমি একটা চলক ধরে নেব এক্স, আর একটা ঘটনায় আরেকটা চলক ধরে নেব ওয়াই, যেটা ছোট সেটা পাশাপাশি বসিয়ে দিলাম। এখন আমি এখানে এইচ টি এগুলো লিখতে পারবো না, আমার এবার সংখ্যা লিখতে হবে, সেই সংখ্যাটা হচ্ছে এই চলকের মানগুলো লিখতে হবে। বুঝতে পারছো? এই চলকের মানগুলো আমার লিখতে হবে। আমার মনে হয় ঝামেলা হয়ে গেল নাকি? হ্যাঁ ঝামেলা হয়েছে, দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, তো আমার এক্স ওয়াই এই দুইটা চলক বসিয়ে ফেলতে হবে। এবার কিন্তু কোনো ঘটনার নাম লেখা যাবে না, এবার চলক লিখতে হবে। সে চলক লিখে সে চলকের মানগুলো লিখতে হবে। এখন আমি যখন হেডার টেল নিয়ে কাজ করেছি তখন এক্স সমান ধরে নিয়েছি হেডের সংখ্যা, যখন হেডার ছিল তখন এক্স এর মান 1, যখন টেল ছিল তখন এক্স এর মান কিন্তু 0।
আর ওয়াই ধরে নিছি ছক্কা থেকে যা পাবো তাই, মানে ছক্কার যে নমুনা ক্ষেত্র সেটাই ওয়াই এর মান। তো সে কারণে এগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এক্স এর ঘরে আমি পি অফ ওয়াই লিখেছি, তার কারণ হচ্ছে ওয়াই উপর নিচ বরাবর আছে, পি অফ ওয়াইটাও যাতে উপর নিচ বরাবর হয়। এখন এই পি অফ ওয়াই মানে বোঝাচ্ছে পুরো ঘটনা না, শুধুমাত্র ওয়াই ধরে রেখেছি যেই ঘটনার মধ্যে, সেইটুকু ঘটনায় ওয়াই এর এই মানগুলো আসার সম্ভাবনা কত। বুঝতে পারছো? শুধুমাত্র এই ছক্কা নিয়ে কাজ করিনি যখন আমি এইগুলো বসাইছি। আবার পি অফ এক্স মানে কি, পুরো ঘটনা না, শুধুমাত্র এক্স যেটুকুতে ধরেছি, মানে এই কয়েনটুকু, এই কয়েনটুকুতে এক্স এর এই 1 আর 0 আসার সম্ভাবনা কত, এইগুলোর সম্ভাবনা আমি এখানে বসালাম। এখন এখানে বসানোর পরে আমি কি করলাম, এবার পুরো ঘটনাটার সম্ভাবনা উপস্থাপন করবো। এবার পুরো ঘটনার সম্ভাবনা উপস্থাপন করার জন্য প্রত্যেকটা ঘরে আমি দেখবো পাশাপাশি কোন সম্ভাবনা আছে আর উপর নিচ কোন সম্ভাবনা আছে, ওই দুইটা গুণ করিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? তো গুণ করানোটা আসলে এত সহজ না, মানে এত সহজে হয় না। তোমার মনে আছে কিনা যে আগের অধ্যায়ে একটা জিনিস পড়ছিলাম, যে দুইটা ঘটনা যদি স্বাধীন হয় তখন তাদের একসাথে ঘটার সম্ভাবনা তাদের আলাদা আলাদা সম্ভাবনার গুণফলের সমান। আমি যদি এটা একটু লিখে দিই, আমার তো ঝামেলা করছে। দুইটা ঘটনা যদি স্বাধীন হয়, যদি আমি বলি এক্স আর ওয়াই স্বাধীন হলে আগের অধ্যায়ে কিন্তু পড়েছিলাম, যদি দুইটা ঘটনা স্বাধীন হয়, দুইটা ঘটনা স্বাধীন মানে কি, দুইটা ঘটনা থেকে আমি যে চলকগুলো ধরে নিয়েছি তারাও স্বাধীন, তখন কি হবে, ওই দুইটা চলকের যে সম্ভাবনা, মানে দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা, মানে তো ওই দুইটা চলক একসাথে হওয়ার সম্ভাবনা, ওইটা দুইটার আলাদা আলাদা সম্ভাবনার গুণফল হবে। এই যে এমন হবে, গুণ পি অফ ওয়াই। এইটা মেনে আমরা এই সারণীটা তৈরি করি। এখন সারণী তোমার জীবনে আঁকানো লাগবে না, বাই চান্স যদি কখনো আঁকাতে দেয়ও কোনো প্রশ্নে, তাহলে এমন দুইটা ঘটনা দেবে যে দুইটা স্বাধীন। এখন দেখো আমি বলেছি একটা ছক্কা আর একটা মুদ্রা, এখন ছক্কায় যদি 2 আসে তাহলে মুদ্রায় এত আসবে, এমন কি কোনো শর্ত আছে? মানে ছক্কায় কোনো একটা সংখ্যা আসলে এই কয়েনে এমন আসার কথা, মানে ছক্কায় কোন সংখ্যা আসবে আর কয়েনে কি আসবে, তারা কি পরস্পর নির্ভরশীল? ছক্কায় যদি 3 আসে তাহলে আমার হেড আসবে, ছক্কায় যদি 4 আসে তাহলে টেল আসবে, এমন তো কোনো নির্ভরশীলতা নেই, তাই না? আবার কয়েনে যদি হেড আসে তাহলে ছক্কায় 5 আসবে, কয়েনে টেল আসলে ছক্কায় 6 আসবে, এমনও তো কোনো নির্ভরশীলতা নেই। তার মানে এই দুইটা ঘটনা একদম স্বাধীন। এমনকি তোমাকে যদি বলতাম যে ওই দুইটা ছক্কা নিক্ষেপ করলে তুমি 2 ভাগে ভাগ করলে কি হতো, একটা ছক্কা, এই যে একটা ছক্কা, এই ছক্কায় কি আসবে এটার উপর কে ছক্কা নির্ভর করে না তো, সে কারণে এরাও স্বাধীন। তো তুমি স্বাধীন দুইটা ঘটনার ক্ষেত্রে এই নিয়মে তুমি আঁকাতে পারবা, ওই সারণীর মাধ্যমে দ্বিদৈব ঘটনার সম্ভাবনা উপস্থাপন করতে পারবে। এটা আসলে কিছুই নেই, এটা বাদ। বা বইতে একটু দেখে নাও কেমন আছে, এখানে বইয়ে যদি দেখে নি। আচ্ছা, তো এখানে আসলে কিছু দেওয়া নাই, এখানে 1 দেওয়া, মানে পুরো ঘটনা সব মিলিয়ে 1 হয়, সে কারণে 1 দেওয়া। তো যাই হোক, তোমার আসলে এটা লাগছে না, আমি শুধুমাত্র দেখালাম। আর বইয়ে যেহেতু 1 আছে, 1ই দিয়ে দিও। আর পুরো বাকি অংশ তো বুঝতে পারলে, তাই না? পুরো ঘটনাকে 2 ভাগে ভাগ করবো, দুইটা ঘটনায় দুইটা চলক ধরে নেবো, এখন চলকের মানগুলো পাশাপাশি এর উপর নিচ বসাবো। এখন একটা চলকের ঘরের মধ্যে আর একটা চলকের সম্ভাবনা লিখবো, এক্স এর মধ্যে ওয়াই এর সম্ভাবনা লিখবো, যাতে ওয়াই এর মান উপর নিচ বরাবর, যাতে পি অফ ওয়াই উপর নিচ বরাবর হয়। আবার ওয়াই এর ঘরের মধ্যে আমি পি অফ এক্স বসালাম, যাতে এক্স এর মান পাশাপাশি বরাবর, সেটা সম্ভাবনাও যাতে পাশাপাশি বরাবর হয়। এবার এই দুইটা গুণ করে, মানে প্রত্যেকটা ঘরে পাশাপাশি এর উপর নিচের সম্ভাবনা গুণ করে এই ঘরের মধ্যে বসাবো, যাতে আমি এই দ্বিদৈব ঘটনা, মানে পুরো এই ঘটনাটা, সেটার সম্ভাবনা আমি বের করতে পারি। তুমি যদি একটু চেক করে দেখো তাহলে কিন্তু একই রকম জিনিস আসে। আমি যদি তোমাকে বলতাম যে এটার তুমি নমুনা ক্ষেত্র বের করো, এ তো খুবই ঝামেলা হয়ে গেল গো। ধরো এই যে আমি যদি বলতাম যে নমুনা ক্ষেত্র বের করো, তাহলে কি নমুনা ক্ষেত্র হতো বলো তো? আমি যদি তোমাকে একটু বলি যে এই যে একটা ছক্কা, এই ছক্কায় আমার নমুনা ক্ষেত্র কি কি, 1 2 3 4 5 6, আর মুদ্রার নমুনা ক্ষেত্র কি কি, এইচ আর টি। তাহলে কি হতো, H1 H2 H3 H4 H5 H6, আর T1 T2 T3 T4 T5 T6। তাহলে দেখো এইচ এর সাথে 6টা, আবার টির সাথে 6টা, মোট ফলাফল 12টা না? মোট ফলাফল কিন্তু 12টা ছিল। আর এই যে H1 H2 H3 H4 H5 H6, এই জায়গাগুলোতে মানে প্রত্যেকটা সম্ভাবনা যদি তুমি আলাদা করে বের করো, আমি একটু লিখে দিই, H1 H2 H3 H4 H5 H6, আর T1 T2 T3 T4 T5 T6। এখন প্রত্যেকটা সম্ভাবনা কত বলো তো? H1 আসার সম্ভাবনা কত, মানে কয়েনে H আর ছক্কায় 1 আসার সম্ভাবনা কত বলো তো?
অনুকূল ফলাফল একটা, মোট ফলাফল 12টা। দেখো 1/12 কিন্তু আসে। তুমি যদি একটু বাস্তবে চিন্তা করো তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক। মানে তুমি যদি এভাবে করে আলাদা করে চিন্তা করো তাহলে দেখবা যে এই সারণীটা সঠিক আছে। এখন তুমি কি বারবার এই ঘটনা নমুনা ক্ষেত্র ভেঙে ভেঙে প্রত্যেকটা সম্ভাবনা বের করবা নাকি এইভাবে করবা? যদি সম্ভাবনা উপস্থাপন করতে বলে, এখন একটা জিনিস কি জানো, এতক্ষণ আমি তোমাকে যে বলছি সম্ভাবনা উপস্থাপন, এটা তোমার কাছে যদি নতুন লাগে তাহলে তোমার পড়াশোনা ভালো মতো হয়নি। কারণ সারণীর মাধ্যমে সম্ভাবনা উপস্থাপন এটাকে কি বলে বলো তো? সম্ভাবনা বিন্যাস না? এটাকে সম্ভাবনা বিন্যাস বলা উচিত না? সম্ভাবনা বিন্যাস। এবার একটু সুন্দর লাগছে তাই না? কারণ সম্ভাবনা বিন্যাস কিন্তু আমরা অলরেডি পড়েছি সারণীর মাধ্যমে সম্ভাবনা উপস্থাপন। এবার শুধু কি করছি, দ্বিদৈব চলকের সম্ভাবনা উপস্থাপন করছি। আগে শুধু এক্স ছিল আর তার সাথে পি অফ এক্স ছিল, আর এবার এক্স আছে, পি অফ এক্স আছে, ওয়াই আছে, পি অফ ওয়াই আছে। যেহেতু দুইটা মোট ঘটনা তাহলে দুইটা একসাথে ঘটার সম্ভাবনাটাও লিখতে হবে গুণ করে এইভাবে। তো এটার ক্ষেত্রে নিয়ম আলাদা। মানে এটা কিন্তু আসলে সম্ভাবনা বিন্যাস। আমি কিন্তু প্রথমে বলিনি যাচাই করার জন্য, তোমার নিজেরও কিন্তু যাচাই হয়ে গেল তোমার আসলে সম্ভাবনা বিন্যাস কনসেপ্টটা মনে আছে কিনা। তোমার কিন্তু সারণীর মাধ্যমে সম্ভাবনা উপস্থাপন এটা দেখেই কিন্তু মনে পড়া উচিত ছিল যে এটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। বুঝতে পারছো? তো এই নিয়মে করে ফেলবা। এটা খুব লাগবে তাই না? আমি শুধুমাত্র একটু দেখানোর জন্য বললাম। এখন এখান থেকে কিছু কনসেপ্ট চলে আসে, এই যে আমি দেখো এবার ভালো করে দেখো, এবার ভালো করে দেখলে তোমার ওই যে পরে মানে আসল যে জিনিসগুলো এখন শিখাবো, যুক্ত সম্ভাবনা ফাংশন আর প্রান্তিক সম্ভাবনা ফাংশন, সেটা তোমার মানে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমি যে মাঝে যেগুলো বের করলাম, এই যে সম্ভাবনা মাঝে যেগুলো বের করলাম না, এই যে 1/12, এখন সংখ্যাগুলো সেম হবে তা না, আলাদাও হতে পারতো, কিন্তু আমাদের যেসব উদাহরণ সেখানে আলাদা কিসে হবে আমিও জানি না, তুমিও জানো না। তো যেগুলো পেলাম এগুলো আসলে কি, দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা না, এটাকে আমরা বলছি যুক্ত সম্ভাবনা। আর এই যে আমি এই পাশে যেগুলো লিখেছি এগুলো শুধুমাত্র ওই ঘটনার জন্য না, মানে দুই ভাগে ভাগ করে শুধুমাত্র একটা নির্দিষ্ট ভাগের জন্য সম্ভাবনা। এই যে পি অফ ওয়াই আর পি অফ এক্স, মানে পি অফ ওয়াই মানে ঘটনার যেই অর্ধেককে আমি ওয়াই চলক দিয়ে প্রকাশ করেছি সেই অর্ধেকের মধ্যে এই মানগুলো আসার সম্ভাবনা। মানে দেখো আমি বলছিলাম একটা ছক্কা আর একটা মুদ্রা, ছক্কার সংখ্যাকে ওয়াই ধরেছি আর মুদ্রার সংখ্যাকে আমি এক্স ধরেছি। ওয়াই ধরেছি কতটুকু করে, শুধুমাত্র এই ছক্কাতে। এখন এই ছক্কা নিয়ে তো আমি এই সম্ভাবনাটুকু বের করলাম, মানে শুধুমাত্র ওই অংশে সম্ভাবনা বের করলাম। সে কারণে এটা যুক্ত সম্ভাবনা না, মানে এটা কিন্তু মোট সম্ভাবনা না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশের সম্ভাবনা। এটাই হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা। বুঝতে পারছো? এখন এটা যেহেতু প্রান্তীয় সম্ভাবনা তাই এটাকে বলা ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা। বুঝতে পারছো? এটা হচ্ছে ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা। মানে কি, শুধুমাত্র ওয়াই যেটুকু অংশ ধরেছি সেইটুকু অংশে আমি হিসাব করে ওয়াই এর সম্ভাবনা বের করেছি। আর পি অফ এক্স কি হবে তাহলে? পি অফ এক্স হবে পুরো ঘটনা কিন্তু না, শুধুমাত্র এক্স যেটুকুকে ধরেছি, যেটুকু অংশে এক্স ধরেছি, মানে শুধুমাত্র এই কয়েন। এখানে কয়েনের ক্ষেত্রে তো আমি বের করলাম এক্স সমান 1 আসার সম্ভাবনা কত, 0 আসার সম্ভাবনা কত। তো এই সম্ভাবনাকে আমরা বলবো এক্স এর প্রান্তীয় সম্ভাবনা। তাহলে আমরা কি শিখলাম? যুক্ত সম্ভাবনা মানে হচ্ছে আমি ফুল যে ঘটনাটা বলে দিছি সেই ঘটনায় একটা যে কোনো কিছু একটা আসার সম্ভাবনা, সেটা হচ্ছে যুক্ত সম্ভাবনা। মানে একটা দ্বিদৈব চলকের কথা বলছি তাই না, দ্বিদৈব ঘটনায় একটা ফলাফল আসার সম্ভাবনা হচ্ছে যুক্ত সম্ভাবনা। আর যখন ওই দ্বিদৈব ঘটনাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো, মানে দুইটা চলক ছিল সেটাকে আমি একটা চলক আর একটা চলক মানে এইভাবে ভাগ করে ফেলবো। মানে এক্স ওয়াই দুইটা ছিল মোট, আমি ওয়াই আর এক্স নিয়ে যদি আলাদা আলাদা ভাবে কাজ করি, শুধু ওয়াই এর নিয়ে কাজ করি, যদি আমি ওয়াই এর মানগুলোর একটা সম্ভাবনা বের করি সেটা হচ্ছে ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা। আর যদি এক্স ওয়াই ফুল বিবেচনা না করে শুধু এক্স টুকু হিসাব করে এক্স এর সম্ভাবনা বের করি তাহলে সেটা হচ্ছে এক্স এর প্রান্তীয় সম্ভাবনা। আশা করি বোঝা গিয়েছে। তাহলে বলতো যুক্ত সম্ভাবনা ফাংশন কি হবে? এমন একটা ফাংশন যে ফাংশনে যুক্ত সম্ভাবনা নির্দেশ করে, মানে একটা দ্বিদৈব চলকে পুরো ঘটনায় একটা মান আসার সম্ভাবনা কত সেটা বোঝায় যুক্ত সম্ভাবনা ফাংশন। আর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন কি বোঝাবে? ওই ঘটনাকে ভাগ করে ফেলে যে অর্ধেক ঘটনাকে তুমি ওই ওয়াই ধরে নিয়েছো সেই ওয়াই এর সম্ভাবনা প্রান্তীয় সম্ভাবনা। তাহলে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন এই প্রান্তীয় সম্ভাবনায় নির্দেশ করে, আর যুক্ত সম্ভাবনা ফাংশন এই যুক্ত সম্ভাবনায় নির্দেশ করে। আমি একটু বোঝানোর চেষ্টা করছি, এটা বোঝা মানে একদমই অপশনাল জিনিস, মানে অঙ্ক করার জন্য তোমার এগুলো কিছুই লাগবে না।
অঙ্ক করার জন্য তোমার সামনে যেটুকু পড়াবো সেটা লাগবে। তো চলো সামনে আগে। এবার তো ল্যাপটপে খুবই ঝামেলা করছে। তো দাঁড়াও আমি একটু ঠিকঠাক করে ফেলি। আমি এটা বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিই। তো চলো এবার আমরা সামনে আগাই। একটু ওয়েট করো, ভিডিওটা টানতে পারো। আচ্ছা, এবার আমরা যুক্ত সম্ভাবনা ফাংশন আর যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন এই দুইটা জিনিস দেখবো। এখন যুক্ত সম্ভাবনা ফাংশন তুমি তো বুঝতে পারছো, এটা একটা সম্ভাবনা ফাংশনই, কিন্তু এটা যুক্ত কেন? কারণ এখানে দুইটা চলক আছে। তাহলে কি করবা, আগে যা পড়লে সবই এবার মাথা থেকে ছেড়ে ফেলো। এবার আমরা ম্যাথ করার জন্য যেটুকু লাগে সেটুকু। তো যুক্ত সম্ভাবনা ফাংশন দেখে তুমি বুঝবা যে এটা একটা সম্ভাবনা ফাংশনই, এখানে দুইটা চলক আছে। তাহলে সম্ভাবনা ফাংশনকে কি দিয়ে প্রকাশ করছিলে? সম্ভাবনা ফাংশনকে তুমি প্রকাশ করছিলে পি অফ এক্স দিয়ে। এখন যুক্ত সম্ভাবনা ফাংশনকে তাহলে তুমি কি দিয়ে প্রকাশ করবা? ওই একই জিনিসই, কিন্তু এখানে যুক্ত আছে, মানে দুইটা চলক, মানে এক্স কমা ওয়াই হবে। একদম সিম্পল জিনিস। তাহলে এখানে পি অফ এক্স কমা ওয়াই সমান ধরো কিছু একটা আমি ধরে বললাম, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তাহলে এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবা। তাহলে এক্স আর ওয়াই এর ওই মানগুলো আসার যে ঘটনা সেটা সম্ভাবনা পেয়ে যাবা। বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস। এখন সম্ভাবনা ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শর্ত দেখছিলাম, যেটা ছিল সামেশন পি অফ এক্স গ্রেটার দেন 0 হতে হবে। না সরি, পি অফ এক্স গ্রেটার দেন 0 হতে হবে। পি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে। বুঝতে পারছো? পি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে। আর আরেকটা ছিল সামেশন পি অফ এক্স, এটার মান 1 হতে হবে। কারণ কি, মোট সম্ভাবনার মান 1 হতে হবে। এটা ছিল সম্ভাবনা ফাংশনের ক্ষেত্রে। আর যুক্ত সম্ভাবনা ফাংশনে তাহলে কি আসবে? একদম সেম জিনিস। এখানে আসবে পি অফ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এক্স আর ওয়াই দুইটা মান বসে এটা 0 এর সমান বা বড় হতে হবে। আর সামেশন পি অফ এক্স কমা ওয়াই, এটার মান হওয়া লাগবে 1। আশা করি বোঝা গিয়েছে। সামেশন পি অফ এক্স কমা ওয়াই, এটার মান 1। এখন সামেশন কেমনে করে আমরা একটু পরে দেখবো। এখন প্রথমটাকে তুমি যদি এক্স বলো, এটা ধরো এক্স সমান 1 থেকে শুরু করে এন পর্যন্ত। এখন একটা জিনিস কি, এখানে এক্স সমান না দিয়ে তুমি এখানে এক্স আই যদি দাও তাহলে বেশি ভালো হয়। কারণ দেখো আমার কাছে যে মানগুলো আছে সেখানে এক্স এর মান যে 1 থেকে শুরু তা তো না। তো সে কারণে এক্স এর মান 1 থেকে শুরু করা ভুল হয়ে যায়। সে কারণে তুমি একটা কাজ করো, তুমি একদম মান নিয়ে না কাজ করে তুমি একটা চলক ধরে নাও যেটা হচ্ছে এক্স আই। তাহলে আই এর জায়গায় তুমি যদি 1 বসাও, x1 হয়, তাহলে আই এর জায়গায় 2 বসালে x2 হয়, আই এর জায়গায় 3 বসালে x3 হয়। x1 মান হচ্ছে প্রথম মান, এটার মান যে 1ই হতে হবে এমন না। x1 এর মান যে 1 এমন না, হতে পারে তোমার x এর মান হচ্ছে 5 6 7। তাহলে 5 হচ্ছে x1, 6 হচ্ছে x2, 7 হচ্ছে x3। বুঝতে পারছো? সে কারণে তুমি যখন সম্ভাবনা ফাংশন নিয়ে কাজ করতে পারবে, সম্ভাবনা ঘনত্ব ফাংশনে এটা লাগে না, কিন্তু সম্ভাবনা ফাংশনে তুমি আই ব্যবহার করার চেষ্টা করবা। এটা আগের ক্ষেত্রে মানে আগেও আমি এই কথা বলিনি, এখন বলছি। এখানে তুমি যদি এই কাজ না করে তুমি যদি এখানে পি অফ এক্স আই ইউজ করতে, এখানে এক্স আই ইউজ করতে আর এখানে দিতে যে আই সমান 1 থেকে শুরু করে এন, তাহলে এটা বেশি সুন্দর দেখাতো। তাহলে কি হবে, এটা হচ্ছে এক্স আই, আমি আরেকবার লিখি তাহলে ভালো হবে। এখানে কি হবে, তাহলে হবে পি অফ এক্স আই আর ওয়াই জে। এখন ওয়াই এর ক্ষেত্রে জে ধরার সম্ভাবনা কি, মানে কারণ কি, এখন এক্স এর ক্রম, মানে এক্স এর কয়টা মান আর ওয়াই এর কয়টা মান সেটা তো এক না, তাই না? ধরো এক্স এর 3টা মান, ধরো এক্স এর 3টা মান 5 6 7, আর ওয়াই এর কয়টা মান, ওয়াই এর ধরো 4টা মান 5 6 7 8। তাহলে এখানে তুমি লিখলে আই সমান 1 থেকে 3, মানে এক্স এর ক্ষেত্রে 3টা মান। এটাকে তুমি বলছো x1, এটা x2, এটা x3। মানে তুমি যদি এক্স আই বলো তাহলে আই এর জায়গায় 1 2 3 3টা মান। এখানে যদি তুমি আবার আই ধরতে তাহলে তোমার বলা লাগতো আই সমান 1 থেকে 4 বলা লাগতো। সে কারণে যেহেতু এক্স আর ওয়াই এর মান আলাদাও হতে পারে, তাই এখানে জে বলছি আমি। এখন আই যে এই জিনিসগুলোর বেশি, মানে এগুলো নিয়ে বেশি প্রেশার নেওয়া লাগবে না, জিনিসগুলো তোমার অত বেশি কাজে লাগবে না। শুধু এই যে সূত্র, একটা স্ট্যান্ডার্ড সূত্র দাঁড় করানোর জন্য আই আর যে এগুলো ব্যবহার করতে হচ্ছে। এই যে এমন ধরো আই সমান, ধরো আমি এটুকু বাদ দিয়ে দিই, ধরো আই সমান হচ্ছে 1 থেকে শুরু করে এম পর্যন্ত, আর জে হচ্ছে 1 থেকে শুরু করে এন পর্যন্ত। কত থেকে কত পর্যন্ত আমি যেহেতু জানি না, সেই কারণে আমার এটা বলা লাগলো। তোমার যদি বলে দিতে যে এক্স এর মান হচ্ছে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত,
আর y এর মান হচ্ছে 7 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে তুমি তো একবারে এটাই লিখে দিতে, তখন তোমার আর x এর সাথে i ধরে i এর মান দেওয়া লাগতো না, তুমি একবার x এর মানে লিখতে পারতে যে x এর মান হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত আর y এর মান হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত বলতে পারতে। যেহেতু আমি সূত্র আকারে দিচ্ছি তোমাকে, আমি তো আর বলে দিচ্ছি না x এর মান এত থেকে এত, যে কোনো কিছুই হতে পারে, সে কারণে আমি x এর সাথে i দিলাম আর y এর সাথে z দিলাম। এখন i এর ক্রম আমি চেঞ্জ করছি যাতে x1 x2 x3 এমন হয়, আমি তোমাকে কোনো মান বলে দিচ্ছি না। অথবা আরো সহজ করে বললে এই জিনিস মনে রাখো, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটাও মনে রাখো যেমনি হোক এমসিকিউ তে যদি i যেমন দিয়ে দেয় তোমার তো ভয় পাওয়ার কারণ নেই, তাই না? এখন এমনও তো হতে পারে, ধরো x এর মান হচ্ছে x, y, তার ডাবল সামেশন করছো তুমি, এই যে ডাবল সামেশন, যে এখানে একটা সামেশন, এখানে একটা সামেশন। এবার ধরো আমি একটু জেনারেল সূত্রের জন্য বলে দিছি, a থেকে শুরু করে x এর মান হচ্ছে b পর্যন্ত আর c থেকে শুরু করে y এর মান হচ্ছে d পর্যন্ত। তাহলে এবার কিন্তু আমি বলতে পারছি যে x এর মান হচ্ছে a থেকে b আর y এর মান হচ্ছে c থেকে d। তার মানে আমি যখন মান জানি তখন তো আমি সেটা নিয়ে কাজ করতে পারছি, যখন আমি মান জানি না তখন আমি বলছি যে i j, তখন ঝামেলা করছি, কারণ কি তখন তো আমি মান জানি না। আর যখন আমি মান জানি তখন সেই মানগুলো সরাসরি বসিয়ে দিচ্ছি, মান না জানলে i j বসাচ্ছি, i এর বদলে 1 2 3 4 বসাচ্ছি, যাতে আমি 1 বলতে প্রথম পদ, 2 বলতে দ্বিতীয় পদ এমন বোঝাই। তাহলে এখানেও তাই, এখানে ধরো যে x এর মান হচ্ছে সম্ভাবনা ফাংশনে কি ছিল, ধরে নিচ্ছি x এর মান a থেকে b পর্যন্ত, তাহলে এটা হবে x সমান a থেকে b। তো এটা নিয়ে যদি মাথায় প্রেশার নাও ঝেড়ে ফেলো, কারণ এখানে কিছুই না। সম্ভাবনা ফাংশনে p of x greater than equal 0 আর সামেশন p of x সমান 1 ছিল। যুক্ত সম্ভাবনা ফাংশনে একই জিনিস, শুধু p of x, y greater than 0 আর ডাবল সামেশন p of x, y, এটার মান হতে হবে 1। বুঝতে পারছো? এবার সম্ভাবনা ঘনত্ব ফাংশনে আসি। সম্ভাবনা ঘনত্ব ফাংশনও একই জিনিস, মানে যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন। সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে তুমি f of x দিয়ে প্রকাশ করতে না এইভাবে, আর যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে তুমি প্রকাশ করবা f of x, y। খুবই সিম্পল। সম্ভাবনা ঘনত্ব ফাংশনে কি ছিল, f of x greater than equal 0 ছিল, আর ছিল ইন্টিগ্রেশন f of x dx, এটা ছিল হচ্ছে 1। এখন এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এমন, তাই না? অথবা এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, আমি তোমাকে একটু বলে দিই, মানে লাস্ট ভিডিওতে যত প্রেশার নেওয়ার নিয়ে নাও। এখানে f of x dx, এখানে তুমি ছোট করে একটা x লিখতে পারো, আর উপরে কিছু লেখার দরকার নেই। এটা মানে হচ্ছে এখানে x এর লিমিট বসবে, তুমি জানো না কোন লিমিট, মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না দিয়ে আর একটা ভালো পদ্ধতি হলো ইন্টিগ্রেশন দিয়ে এখানে ছোট করে একটা x লিখে দেয়া। এটা আমরা ব্যবহার করব কারণ আমাদের ডাবল সামেশন করতে হবে না। ডাবল সামেশনে আমি দুইটাই যদি লিখে দিই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে আমি তো বুঝবো না কোনটা x এর জন্য আর কোনটা y এর জন্য, সেই কারণে এটা একটু মনে রাখো, তাহলে ভালো হবে। এখানে কোন একটা ইন্টিগ্রেশন দিয়ে সেইখানে চলকটা লিখে দেওয়া মানে হচ্ছে ওই চলকের যে লিমিট সেটা এখানে বসবে। তুমি ইন্টিগ্রেশন দিয়ে x, এটা মানে হচ্ছে x এর যে লিমিটটা, x এর মান যদি হয় a থেকে b, হ্যাঁ, তাহলে এখানে এটা যা কথা সেটা মানে হচ্ছে a থেকে b এমন। এটা আবার সমান লেখানো জানি, ইন্টিগ্রেশন একটা চিহ্ন, সংখ্যা না, মানে এটা মানে হচ্ছে এই যে এমন। আর যদি এখানে y বলতাম, ধরো y এর মান হচ্ছে c থেকে d, তাহলে ইন্টিগ্রেশন এখানে একটা ছোট করে y লেখা মানে হচ্ছে ইন্টিগ্রেশন c থেকে d করা, মানে এখানে ছোট করে কিছু একটা লেখা মানে এখানে ওই চলকের লিমিটটা বসবে। আশা করি বোঝা গিয়েছে। তো বুঝতে পারছো জিনিসটা? তাহলে এমন হবে এটা। তাহলে যদি সম্ভাবনা ফাংশনের জিনিসটা এমন হয় যে f of x greater than equal 0 আর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, অথবা শুধু x লিখলেও হবে f of x dx, এটার মান 1, তাহলে যুক্ত সম্ভাবনা ফাংশনে এসে কি হবে, এটা হবে f of x, y greater than equal 0 আর ইন্টিগ্রেশন, এটা ছিল হচ্ছে এটা কি ছিল, এবার তো ডাবল ইন্টিগ্রেশন হবে, তাই না? যেহেতু যুক্ত সম্ভাবনা ফাংশন তাই এবার দুইবার ইন্টিগ্রেশন হবে, একটা হবে x এর জন্য, একটা হবে y এর জন্য। f of x, y, আর দেখো তোমার কিন্তু শুধু dx ছিল আগে, এবার হবে dx dy, এটা সমান হতে হবে 1। বুঝতে পেরেছো? তো এবার আমরা একটু পরে শিখবো যে ডাবল সামেশন আর ডাবল ইন্টিগ্রেশন কেমনে করে। আমি দেখি ভিডিওটা কতক্ষণের হলো। ভিডিওটা মোটামুটি 1 ঘন্টার হয়েছে। আমি এটাই লাস্ট ভিডিও করতে চাচ্ছিলাম। আমি যদি শুরুর ওই জিনিসগুলো না বোঝাতাম, এগুলো তোমার কোনো কাজে আসবে না। দেখবো তুমি এইচএসসি দিয়ে ফেলছো, তাও তোমার কোনো কাজে আসেনি, মানে এমন অবস্থা। তোমার আসবে হচ্ছে এই অঙ্ক, তো ওইগুলোতে আমি মোটামুটি সবচেয়ে বেশি টাইম নিয়ে ফেলেছি, 40-45 মিনিট।
সে কারণে ভিডিওটা আমার এখানেই রাখতে হচ্ছে। পরে আবার একটা ভিডিওতে আমি ডাবল সামেশন, ডাবল ইন্টিগ্রেশন, তারপরে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন আর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন এগুলো দেখিয়ে দেবো। মানে তুমি যুক্ত বুঝে গিয়েছো মানে প্রান্তীয় কিছুই না, বুঝতে পারছো? যুক্ত বুঝে গিয়েছো মানে প্রান্তীয় কিছুই না, এটুকু ভাষা রাখো। আর তারপর একটা ম্যাথ করে শেষ হয়ে যাবে। তো এটা আমি আর এই ভিডিওতে করছি না, আমি পরে ভিডিওতে করবো না। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।